আমি সাংবাদিক হিসাবে মনে করি যে আমি যদি খালেদের সিটে বসতাম, আমি যে কোশ্চেনটা করতাম যে তাহলে আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন তাতে কি হয়ে গেল? কারণ এই পাকিস্তানে আমি উদাহরণ দিচ্ছি যে পাকিস্তানের, যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, এটা কিন্তু 71 এর পর থেকে আমরা বলে আসছি। এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, এবং ক্ষমাটা কিভাবে চাইতে হবে সেটা নিয়েও কথা হচ্ছে। এই ক্ষমা যদি প্রশ্ন আসে, তাহলে পাকিস্তানি শাসকদের বহু প্রতিনিধির সাথে আমার দেখা হয়েছে, ব্যক্তিগতভাবে তারা আমার কাছে ক্ষমা চেয়েছে, এবং লিখিতভাবে অনেক, আমার 2-3টা ইন্টারভিউ তো আছে। যেমন আমি দুই একটা উদাহরণ যদি দিই, আপনি যদি বিরক্ত না হন। প্রথমে আমি ঢাকায়, প্রথমে আমি ইন্টারভিউ করেছিলাম জামালি, আহ, তাদের একজন প্রাইম মিনিস্টার জাফরুল্লাহ জামালি, এবং উনি পাকিস্তানে ইন্টারভিউটা নিয়েছিলাম আমি। উনি উনি বলেছেন যে আমরা সামনের দিকে কিভাবে আগাতে পারি, আমার সফট একটা ইয়ে দিয়েছেন উনি, যে দুঃখ আছে সেখানে। তো আমার সাথে দুঃখ করলে তো আর সেই দুঃখ জাতিগত ভাবে হলো না, তাই না? আবার আরেকটা জিনিস হচ্ছে পারভেজ মোশাররফ, উনি উনি যখন আহ দিল্লি, আগ্রায় বৈঠক করে পাকিস্তানে ফেরত গেলেন, তখন সেই বৈঠকে আমি, সেই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম, আমি দিল্লি থেকে গিয়েছিলাম। পারভেজ মোশাররফকে আমি কোশ্চেন করলাম যে আপনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে, ভারতের সাথে আপনার টক্স, বাজপেয়ীর সাথে আপনার টক্স ফেল হয়ে গেল, সেখানে আপনি এক সাংবাদিককে, এনডিটিভির এক সাংবাদিককে, তখন এনডিটিভি ছিল না, তখন স্টার নিউজ ছিল, যে প্রণয় রয়কে, উনি প্রশ্ন, তাকে কোশ্চেন করেছিল, বলছে যে প্রণয় রয় তাকে জিজ্ঞেস করছিল যে তুমি তো সেই ব্যক্তি যে কার্গিলের হোতা, তো আজকে কার্গিল নিয়ে এত কথা হচ্ছে, আহ, তখন এখন কিভাবে শান্তি প্রক্রিয়ার কথা বলো? তখন সে বলছিল যে দেখো, আমরা অতীত ভুলে যাই, যে বাংলাদেশ, তোমরা যে বাংলাদেশকে যেভাবে অস্ত্র দিয়েছিলে 71 সালে, যেভাবে মুক্তি বাহিনীকে ট্রেন করেছিলে, তো সেগুলো এখন ওই কাশ্মীরের কথা বলতেছিল, কাশ্মীরদেরকে তোমরা তো ট্রেন করছো, সেই প্রসঙ্গে সে বলছিল যে করছিলে, সেটা নিয়ে তো আমাদের, তো সেটাতে আমাদের কত ক্ষত আছে তাহলে চিন্তা করে দেখো। তো আমি তাকে কোশ্চেন করেছিলাম, আপনি আপনি একটা ওয়ার্ড নিয়ে ওদের টক্সটা ভেঙে গেছিল, সেটা হচ্ছে কাশ্মীরিদের অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন। যে তো আমি বললাম যে তাহলে এই তারা যে স্ট্রাগল করছে সেটাকে আপনি স্বাধীনতা ইয়ে ধরছেন, যে 71-এ আমরা যেটা করেছিলাম সেটা তাহলে কি ছিল আমাদের উপর যে এভাবে অস্ত্র চালানো হলো? পারভেজ মোশাররফ, এই শোটা কিন্তু পাকিস্তান, বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এটা লাইভ ছিল, কারণ এনডিটিভি, সরি, স্টার নিউজ সেটা ইয়েতে দেখাচ্ছে, ইন্ডিয়াতে দেখাচ্ছে, আর পাকিস্তানের সমস্ত পিটিভি থেকে সবগুলো দেখাচ্ছে। সেখানে উনি এত বিব্রত হলেন, বলছে দেখো আমরা অতীত ভুলে যেতে চাই, আমরা সামনে, পাকিস্তান, বাংলাদেশিরা আমাদের এখন ভাই, কিভাবে আমরা সামনে যাব সেটা আমরা চাই। এবার তারপরে উনি বাংলাদেশ যখন সফরে আসলেন, তখন আমি তাকে একই কোশ্চেন করেছিলাম, যে পাকিস্তান এমবেসি আমাকে সহায়তা করেছিল ইন্টারভিউ ক্ষেত্রে সোনাগাঁও হোটেলে। সো উনি তখনই ছিলেন, তখন ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আহ, আমরা আহ, আমরা ওই একই কথা, আমরা সামনে এগিয়ে যাব, আমরা অনুতপ্ত, এই ধরনের। আমি তখন কলাম লিখেছিলাম যে আপনারা আরেক ধাপ এগিয়ে বলেন। তারপরে আপনি যদি খেয়াল করে থাকেন, আমার সঙ্গে হয় নাই, পারভেজ মোশাররফ না, ওই যে নেওয়াজ শরীফ বাংলাদেশে এসেছিল, উনিও কিন্তু সেই সফট সুরে বলে দিয়েছিলেন যে আমরা অনুতপ্ত। তো এখন এরা যে বারবার অনুতপ্ত, বারবার দুঃখ প্রকাশ করছে, এবং এবং যে ইমরান খান তো কয়েকবার করেছে, তো তারা তারা যে এগুলো বলছে তাতে কি হয়ে গেল? তাতে তো হয় নাই। হতে হবে কিভাবে? যেটা ক্ষমা চাইতে হবে সেটা তাদের পার্লামেন্টে হইতে হবে, সেটা তারা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে হবে। আদারওয়াইজ কে কি বললো তাতে তো কিছু আসে যায় না। ক্ষমা তো রাইট। এইভাবেই হয়। বা- একইভাবে আমি আনিস ভাই। একইভাবে আমি বলবো যে, না, আমি এখানে শেষ করে দিচ্ছি আপনাকে। একইভাবে আমি জামাতে ইসলামের কথাটা বলবো আজকে, যে জামাতে ইসলাম খালেদের সঙ্গে কথা বললো, তাতে কি মাফ হয়ে গেল? হ্যাঁ, তাতে কি হ্যাঁ। ক্ষমা প্রার্থনা হয়ে গেল? ক্ষমা প্রার্থনা হতে হবে এইভাবে যে জামাত একটা গণতান্ত্রিক দল, আমি বিশ্বাস করি বাংলাদেশে না, না, তাদের বহু গঠনতন্ত্রে রাজনৈতিক। তারা গঠন, না, 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 এখানে একটা ভুল করতে হবে আপনাকে। মানে বুঝতে হবে, তারা তো গণতান্ত্রিক দল নয়, তাদের গঠনতন্ত্রে তো গণতন্ত্রের কথা নেই। আচ্ছা, যাই হোক, আর কি করে কিন্তু তাদের গণতান্ত্রিক যে দল হয়? কাঠামো, যে যে গণতন্ত্র তারা যেটুকু দেখায়, সেটুকু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নাই। এই বিষয়ে আমি আপনার সাথে তর্ক করতে এটা চাই না। আরেকটা জিনিস আমার না। আমার দৃষ্টিতে তারা তাদের নেতা নির্বাচনের অনেক কোয়ালিটি রাখে, যেটা অন্য রাজনৈতিক দলগুলো অনুসরণ করে না। যাই হোক, তো সেই দলে তাহলে আপনি দলীয় প্রোগ্রামে তুলেন এটা,
দল থেকে প্রেস ব্রিফ করেন, সংবাদ সম্মেলন করে আপনি ক্ষমা চান। তা না করে আপনি খালেদ মহিউদ্দিনের সঙ্গে নরম নরম সুরে কথা বললেন, বা আনিস আলমগীরের সঙ্গে আপনার একটা সাক্ষাতে আনিস আপনি ভাই, বললেন যে এই কোশ্চেনটা বারবার আসবে, তাহলে সেইভাবে করতে আনিস হবে। ভাই, এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না, করছে না। তাদের যে ভূমিকা, এটার জন্য তারা আরো যদি সাবমিসিভ না হয়, মানুষ তাদেরকে গ্রহণ করে না। আচ্ছা, আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে, এই বিষয়ে আমি করছি যে ওনার কাছে চেয়েছিল, কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না। ক্ষমার একটা পদ্ধতি আছে, সেটা দিতে হবে। পাকিস্তান এখানে হাই কমিশনে ছিল আলমগীর বাবর, তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম। তাকে যখন আমি এই কোয়েশ্চেন করেছিলাম, উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি। আমি যে কোথায় সেটা, বলে যে তুমি যদি ওই সিমলা চুক্তি দেখো, আমাদের তিন দেশে যে চুক্তি হয়েছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশের, সেখানে কিন্তু লিখিতভাবে আছে। ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য। এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে করছি, এগুলা নিয়ে আর হবে না। কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে, কিন্তু তারা কোনো বিচার করে নাই। আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না, জামাত ৭১ সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, এবং তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি। যে কাজগুলো, সেই কাজগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না, সেটার মূল কারণ হচ্ছে আর্মি। জামাতের কোন ভয়? জামাত কেন বলতে পারে না? পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায়, তাদের আর্মির ভয়ে তারা পারে না। কারণ এটা আর্মি কাজ করছে, তারা তো করে নাই। এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের, তারা কেন এটা বলতে পারে না? তারা ১৯৭১ সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠন গুলো যেই সমস্ত কাজ করেছে, তারা পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে কাজ করছে। তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করছে। তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাটে অংশ নিয়েছে। আল বদর, আল শামস, এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে। জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গুলো গঠন করা হয়েছিল। তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসেবে কাজ করছে এবং নিরীহ বাঙালি শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে। তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হোতা। তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে শীর্ষস্থানীয় শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে। তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে, নির্যাতন করেছে, সেটা গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে। সেনাবাহিনীকে পথ নির্দেশনা করছে, তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে। সাধারণ মানুষকে হত্যা করেছে, নারীদের উপর নির্যাতন করছে, অগ্নিসংযোগ করেছে, ধর্ষণে অংশ নিয়েছে, এবং মুক্তি সংগ্রামে বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহিতা অংশ নিয়েছিল। জামাত ১৯৭১ সালে খোলাখুলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে। সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন, তারা বলতে পারে। কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা, সেটা পলিটিক্যাল ডিসিশন না, সেটা তো হত্যাকাণ্ড, এইগুলোই তো যুদ্ধ অপরাধ। জামাত যে 71-এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না? যুদ্ধ অপরাধ তো এগুলাই। এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে, ঠিক আছে, এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই। এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ, পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব, একটা ধর্মীয় দায়িত্ব ছিল। এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা ইস্যুগুলো করেছে, গণহত্যা করছে, তারা ধর্ষণ, অগ্নিসংযোগ করছে, তারা পরিকল্পিতভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটা পঙ্গু করেছে। এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে? এগুলোর জন্য তো একটা ২ লাইনের খালেদ মহিউদ্দিনের সাথে ২ লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না। এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে। এবং আমি এখানে নিজের কথা বলতে হবে। জামাতে ইসলামের যে নেতা যারা মারা গেছেন, একজন নেতা কামরুজ্জামান, তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজ্জামান ভাই, আমি এখানে বলে রাখি যে আমরা যে ডিপার্টমেন্ট, খালেদ মহিউদ্দিন যে ডিপার্টমেন্টে পাশ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন, কামরুজ্জামান ভাই। তো উনাকে ওই বড় ভাই সুলভ বলেছি যে আপনারা ক্ষমা চান, আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন। আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা
যারা ছাত্র শিবির করে, আমার সাথে অনেকের পরিচয় আছে, আমাদের অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড, তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না। তারা কেন লজ্জাটা নেবে? তারা আপনারা যে তারা অপকর্ম তো করেছেন, আনিস ভাই, ধর্ষণ করেছেন, আনিস ভাই, আমরাই আমি শেষ আজকে করতে দেন সুলতানা, আমাকে শেষ করতে দেন, আপনি বারবার ডিস্টার্ব করেন। এই যে আমার কথা হচ্ছে কামরুজ্জামান ভাইকে আমি বললাম যে এই যে ছেলেগুলা, তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে, তারা আমাদের ভাই, বন্ধু, ছোট ভাই, কেউ কেউ আমাদের সন্তান তুল্য। তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে। আসলে তো তারা তো রাজাকার, হয়তো তার বাবা রাজাকার ছিল না, কিংবা সে রাজাকারের না, কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে। তখন উনি বললেন যে দেখো, তোমরা তো তোমাদের মতো করে বলো, দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে, সবকিছু বলা যায় না। তবে আমি যেটুকু শুনেছিলাম, উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলছিলেন ক্ষমা চাও, আমি থাকি আর না থাকি। এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন, কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে। এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে, ব্যারিস্টার রাজ্জাক, তারা চেয়েছিলেন যে এই ক্ষমা চেয়ে একটা এই জাতি, এই যে যে পাপ তারা করেছিল, যে তাদের উত্তরসূরিরা করেছিল, তাদের পূর্বসূরিরা করেছিল, সেটা থেকে রক্ষা পাইতে, এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে। তারা তো, আপনি যদি দেখেন, এই যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই যে স্লোগান উঠলো 24-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাতে তো তারা গর্ববোধ করে নাই। কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা, রাজাকার স্লোগান কেন দিচ্ছ, তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন, তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো, দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন, আমরা পরের লাইন কি বলেছি, পরের লাইন বলছি যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসিনাকে উদ্দেশ্য করে, মানে বলছে যে পরের লাইন ছিল, তার মানে কি এই তরুণগুলো কি রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট? তারা তো সন্তুষ্ট না, তারা তো এটা আপন করে না। আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা, 71-এর যে মুক্তিযোদ্ধা, সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছি আমার, বা আমরা লড়াই করেছি, আমাদের রক্ত দিয়েছি। আরেকজন রাজাকার কি বলতে পারে আমি একজন গর্বিত রাজাকার, আমি রাজাকার, আমার ছেলে রাজাকার, আমি এই জন্য গর্বিত? তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার, আমাদের ক্ষমা চাওয়া দরকার। তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। জামাত আমির আরেকটা যে কাজ করেছে, আপনি খেয়াল করেন, ভাষাগত, উনি বলেছেন যদি আহ, ইতিহাস ইতিহাস ইয়ে হয়, এটাকে শব্দটা বলছে ইতিহাস আহ, এখন যেটা ভুল মনে করে সেটাকে কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে। ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শোনাই, যে উনি বলছেন কি, উনি বলছেন যে জামাত যদি সত্যি ক্ষমা চায়, এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন, তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে। কথা খেয়াল করেন, যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ, তার মানে কি, এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে 71 সালে তারা সঠিক ছিল, তারা ক্ষমা চাইলেও সে দায় স্বীকার করছে না। তাহলে এই সমস্ত, এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিউদ্দিনের সাথে, এটা তো ভণ্ডামি কমপ্লিট। আপনার সাথে যে তারা তো বললেন আরেকজনে ক্ষমা সবাই চাইলো, জানেন, সেটাও আপনার ভণ্ডামি।